আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে ধন্যবাদ। রমজান মাসের এই সময়ে এসে আমরা আজকের পাঠ অষ্টম শ্রেণীর ক্লাস আলোচনা করব। তো আমাদের অষ্টম শ্রেণীর এই ক্লাসে আজকে আমরা বিজ্ঞান বিষয়টা পড়াচ্ছি এবং বিজ্ঞান বিষয়ে আমাদের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদের পরমাণুর গঠন সম্পর্কে আমরা আজকে যা যা শিখবো সেটা হচ্ছে যে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো এবং পরমাণুর পারমাণবিক সংখ্যা ও বল সংখ্যা ব্যাখ্যা করতে পারবো। তাহলে পরমাণুর গঠন, প্রত্যেকটা পরমাণু খুব ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে পরমাণু হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেটা আমরা জানি। প্রত্যেকটা কণাকে যদি আমরা হিসেব করি তাহলে সেটা প্রত্যেকটা কণায় একটা পরমাণু। যেমন ধরা যায়, যদি আমি বোর্ডের এই ফোঁটা দিলাম, এই যে ফোঁটাটা দিলাম, এই ফোঁটাটাই হচ্ছে আমরা ধরলাম আমাদের ক্ষুদ্র একটা কণা, আর এটা এক ধরনের এটা পরমাণু হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে পরমাণুর সম্পর্কে, পরমাণুর ধারণা সম্পর্কে আমরা আজকে বিকাশ ও গঠন সম্পর্কে ধারণা নিব। তাহলে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমার হাতে যে মার্কারটা দেখতেছি সেই মার্কারটাও আমাদের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয় এবং এই মার্কারের প্রত্যেকটা কণাতে আমরা দেখি যে প্রত্যেকটা কণা একসাথে যুক্ত হয়ে এখানে একটা বড় পলিমার যুক্ত হয়েছে। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখা যাবে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পলিমার দ্বারা কণা গঠিত আছে। আর এই ক্ষুদ্র কণা সাধারণত দুই প্রকারের, একটা হচ্ছে অণু, একটা পরমাণু। তাহলে অণু এবং পরমাণু আমরা জানি। তাই অণু হচ্ছে যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা হচ্ছে পরমাণু, আর জৈবিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আমরা সাধারণত ওই পদার্থকে সাধারণত বলা হয় মৌলিক পদার্থ, মানে যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থই পাওয়া যাবে না। তাই এটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া দুই বা ততোধিক বা একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের অণু। তাহলে পরমাণু গঠন সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এখানে অনেক বিজ্ঞানীরা অনেক বা দার্শনিকরা অনেক মতামত দিয়েছেন। তার ভিতরে বিজ্ঞানী ডেমোক্রিটাস, আমরা বিজ্ঞানী দার্শনিক ডেমোক্রিটাসের নাম আমরা প্রত্যেকেই জানি। তাহলে দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি একটা মতামত পোষণ করেন। আর এই মতামতটা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থ বা প্রত্যেকটা পদার্থ, মানে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, বা তার মধ্যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র তার মধ্যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অবিভাজ্য যাকে মানে ভাগ করা যায় না। যদি ধরা হয় যে এটা একটা পদার্থ, ছোট একটা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ হিসেবে আমরা আলোচনা করতে পারি, বা এই ডাস্টারটাকে যদি বলা হয় তার মতে যদি এটাকে আমরা ধরে নিই আপাতত ক্ষুদ্র একটা কণা, তাহলে এটাকে মানে এটাকে অবিভাজ্য মানে কি ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না বা এটাকে দ্বিখণ্ডিত করা যায় না, তার মতামত ছিল। কিন্তু আসলে এই ধরনের কোনো কথা নয়। কিন্তু তিনি সেটার নাম দিয়েছেন অ্যাটম বা পরমাণু। তার সমসাময়িক আরো দুজন বিজ্ঞানী দেখেন যে তার সমসাময়িক আরেক দুজন বিজ্ঞানী, একটু আসতেছে, আমাদের আব্দুল হালিম স্যার অণুর সংজ্ঞাটা জানতে চাইছেন যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো আমাদের অণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের অণু। আর যেহেতু আমরা আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে পরমাণুর গঠন, এখানে যদি অণুর গঠন নিয়ে আলোচনা করা হতো তাহলে নিশ্চয়ই সংখ্যাটা আরো ভালোভাবে দিতে পারতাম, বা দিলেও আরো উপকৃত হতো স্টুডেন্টরা। আর এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, বা পরমাণু হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আর এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা হচ্ছে মূলত কি আমাদের পরমাণু, ক্ষুদ্রতম কণার নাম। আর ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন কি পরমাণু বা অ্যাটম।
অ্যাটম কথাটি এসেছে গ্রিক শব্দ অ্যাটোমস বা অ্যাটোমস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, মানে যাকে আর ভাগ করা বা বিভাজন করা যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে তিনি যদি বলেন যে বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতবাদে এই একটা ধরেন এটা যদি একটা পরমাণু ধরা হয়, তাহলে তার কথা অনুযায়ী যে একে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। কিন্তু এই মতামতের দ্বিমত পোষণ করেন বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লুটো। বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লুটো বলেন যে পরমাণুকে ভাঙা যায় না, এটা তারা বলতেছেন না, আমরা এটাতে দ্বিমত পোষণ করতেছি, কারণ পরমাণুকে ভাঙা যায় বা এটি একটা নিরবিচ্ছিন্ন বা মৌলিক কণা বা পদার্থসমূহ সাধারণত, মানে অ্যারিস্টটলের মতামত অনুযায়ী পদার্থসমূহ সাধারণত হচ্ছে যে নির্বিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একে হতে থাকবে, মানে একে যতই ভাঙা হোক না কেন এটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এর পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন, একজন বিজ্ঞানী, তিনি পরীক্ষালব্ধ তথ্যের উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে নির্ভর করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে একটি কিছু কথা বলেন বা একটি মতামত দেন। তার মতে হচ্ছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর একে আর ভাঙা যায় না। তো ডাল্টনের এই মতামত ওই সময়ে তখন গ্রহণযোগ্যতা পায়, এর ফলে অ্যারিস্টটলের মতামতটি কি হয়, পরিত্যক্ত হয়। তাহলে আমরা ডেমোক্রিটাসের মতামত জানলাম, অ্যারিস্টটল প্লুটোর মতামত জানলাম এবং ডাল্টনের মতামত জানলাম। তাহলে আমাদের 400 অধ্যায়ে ডেমোক্রিটাস বলেন যে পদার্থ কণাসমূহ অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। কিন্তু ওই সময় বিজ্ঞানী প্লুটো এবং অ্যারিস্টটল এই মতামতের দ্বিমত পোষণ করেন। পরবর্তীতে 1803 সালে গিয়ে আবার জন ডাল্টন বলেন যে পরমাণুকে ভাঙা যায় না, যার কারণে আবার অ্যারিস্টটলের মতামতটি পরিত্যক্ত হয়ে যায়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম মৌলিক কণিকাও নয়। তাহলে পরমাণুটা কি? পরমাণু হলো বিভাজ্য। পরমাণু হচ্ছে বিভাজ্য। তাহলে একটা পরমাণুকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যদি দেখি যে এটা একটা পরমাণু, তাহলে পরমাণু মধ্যে প্রোটন, নিউট্রন এবং তার শেষ কক্ষের স্তরে ইলেকট্রন, এই 3টি কণিকা পাওয়া যায়। তাহলে একটা পরমাণুকে ভাঙলে আমরা 3টি কণিকা পাবো, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ডাল্টনের মতামতের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে অনেক পরমাণু মডেল কি হয়, প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল মতামত গ্রহণযোগ্যতা পায়। তাহলে ডাল্টনের মতামত যেগুলো বলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একে আর ভাঙা যায় না, তো পরবর্তীতে এই মতামতটি সীমাবদ্ধতা কিছু ছিল। এই সীমাবদ্ধতার কারণে ওই সময়ে পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী পরমাণুর মডেল প্রস্তাব করেন, আর এদের মধ্যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল খুব গ্রহণযোগ্যতা পায়। আর একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা কি করেন, একটা পরীক্ষা করেন। এই পরীক্ষা করেন পরমাণু গঠন সম্পর্কে একটি ভালো ধারণা দেন। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর বিশিষ্ট ক্ষুদ্রতম জায়গায় আবদ্ধ, যার নাম তিনি দিয়েছিলেন নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী এইখানে ধনাত্মক আধান বিশিষ্ট একটা ভর আছে পরমাণুর কেন্দ্রে। এই কেন্দ্রের ভরটা সাধারণত আমরা দেখি যে কি ধনাত্মক আধান, এবং এই ভর একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আবদ্ধ আছে। আর তিনি এর নাম দিয়েছেন কি, এর নাম দিয়েছেন নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা করেন যে পরমাণুর বেশিরভাগ জায়গাটা কিন্তু ফাঁকা। আসলে আমরা যদি দেখি যে এই নিউক্লিয়াসটা যদি মাঝখানে তার থাকে এবং কেন্দ্রে থাকে এবং তার থেকে এই অবস্থায় যতটুকু জায়গা আছে আর এই অবস্থা থাকবে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা যদি বাইরের কক্ষপথে থাকে, তাহলে এই ইলেকট্রন থেকে বা এই স্তর থেকে প্রথম যে স্তরটা আছে সেই স্তর থেকে নিউক্লিয়াসের
পর্যন্ত যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা কি ফাঁকা। আর যেহেতু মাঝখানে কোনো কিছু বিদ্যমান নেই, যার কারণে জায়গাটা কি থাকে ফাঁকা থাকে। আর ঋণাত্মক আধানযুক্ত কণার কোনো ভর নেই। আর যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, এর আধানের কোনো ভর নেই এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে কি হচ্ছে ঘুরছে। তাহলে রাদারফোর্ড মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছেন। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতোই, কিন্তু রাদারফোর্ড কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। তা রাদারফোর্ড তিনি বলছেন যে সৌর মডেলের মতো মানে প্রত্যেকটা ইলেকট্রন তার কেন্দ্রে নির্দিষ্ট স্ব কেন্দ্রে কি করবেন ঘুরতে থাকবে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশে পরিভ্রমণ করবে, যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র পৃথিবী এই ধরনের উপগ্রহ গ্রহ তারপরে যা যা আছে সৌরজগতে তা প্রত্যেকে সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। আর এই কেন্দ্র ঘুরতেছে, এই ঘোরার কারণেই তিনি ওইটার সাথে নিজের এই মডেলটা প্রস্তাবনা করেন, যার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলটাকে বলা হয় আমাদের সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল আমরা বলে থাকি। তাহলে আমরা মূল কথা, তাহলে উপরোক্ত আজকে যে প্রথম থেকে যে আলোচনা দেখলাম আমরা ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, প্লেটো এবং জন ডাল্টন, পরবর্তীতে আসলো রাদারফোর্ড, প্রত্যেকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা পরমাণুকে তিন ভাগে ভাগ করা যায়। এক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে ইলেকট্রনকে সাধারণত আমরা ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি এন্ড নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই ক্ষেত্রে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের চার্জ শূন্য, মানে এর কোনো চার্জ নেই। তাহলে আমরা মোটামুটি পরমাণুর গঠন সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেয়েছি, যে তার মানে পরমাণুর গঠন হচ্ছে কি, একটি পরমাণুকে ভাঙলে বিশ্লেষণ করলে আমরা দেখতেছি তিনটি মৌলিক কণিকা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কণিকা পাওয়া যাচ্ছে, তিনটি কণিকা পাওয়া যাচ্ছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এই ক্ষেত্রে যদি চিত্রটা আঁকি আমাদের দেখা যায়, তাহলে প্রোটন নিউট্রন থাকতেছে কেন্দ্রে নিউক্লিয়াসের, আর ইলেকট্রনটা থাকতেছে আমাদের কক্ষপথে। তো আমরা এই অবস্থায় তাহলে পরমাণুর গঠন সম্পর্কে মোটামুটি আমরা কিছুটা ধারণা পেয়েছি প্রিয় ছাত্ররা বা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। তাহলে এই ক্ষেত্রে পরমাণুর গঠন নিয়ে আমাদের বা কোনো সমস্যা থাকলে আমরা আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি পারমাণবিক গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আমরা ব্যাখ্যা করতে পারবো, কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি এখন। তো আমাদের এটা আছে অষ্টম শ্রেণীর বইয়ের পার্ট 4 থেকে 6। আমরা এখন যেটা আলোচনা করবো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা তোমাদের কাছে কি মনে হয়, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? আসলে সিম্পল একটা ব্যাপার, কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যা মানে কি? তাহলে আমরা তো জানি পরমাণুর গঠন সম্পর্কে যখন আলোচনা করছি, তাহলে এখানে প্রোটন আছে কেন্দ্রে এবং নিউট্রন আছে এবং এখানে ইলেকট্রন আছে। তাহলে প্রোটন আছে, ইলেকট্রন আছে এবং নিউট্রন আছে। তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা তাহলে কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি বলা হয় যে হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। যদি আমরা একটু চিত্রটা একটু খেয়াল করি,
তাহলে হাইড্রোজেন 1, তাহলে হাইড্রোজেন 1, আর এইখানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা এই একের কারণে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, আর এইখানে এই যে 1, তাহলে হাইড্রোজেনের পরমাণুতে একটি মাত্র প্রোটন সংখ্যা আছে, কয়টি আছে? একটি মাত্র প্রোটন সংখ্যা। তাহলে হাইড্রোজেনের একটি মাত্র, এইখানে তাহলে এইখানে যদি আমরা হিসাব করি এটা, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে কয়টি? একটি। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাও একটি, প্রোটন সংখ্যাও একটি। তাহলে কোন মৌলের, মূলত আমরা পারমাণবিক সংখ্যা বলতে বুঝি যে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে কোন মৌলের প্রোটন আর পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের কি বলবো আমরা? পারমাণবিক সংখ্যা বলবো। তাহলে পারমাণবিক সংখ্যা, তারপরে যদি আমরা বলি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বুঝি যে অক্সিজেনের একটি পরমাণুতে কি আছে? 8টি। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, যার কারণে এর পারমাণবিক সংখ্যা হবে কত? 8। ঠিক একইভাবে যদি আমরা হিসাব করি কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে আমরা বুঝি যে কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আর 6টি প্রোটন বিদ্যমান। তাহলে পারমাণবিক তথ্য থেকে আমরা কি কি তথ্য আসে, আসো দেখি, আবার দেখি। তাহলে আমরা যদি হিসাব করি, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 7 হয়, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 বলতে কি বুঝো? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 বলতে আমরা বুঝি সাধারণত যে নাইট্রোজেনের একটি পরমাণুতে 7টি প্রোটন রয়েছে। তাহলে এবার গেল আমাদের পারমাণবিক সংখ্যা কি, আবারও বলতেছি। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা আবারও বলতেছি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের একটি পরমাণুতে অবস্থিত তার প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা নিয়ে আর কোনো আমাদের সমস্যা হওয়ার কথা নয়। এখন আসি ভর সংখ্যা। তো আমরা এই পর্যন্ত পরমাণুর গঠন সম্পর্কে জানলাম, পারমাণবিক সংখ্যা পর্যন্ত জানলাম। এখন আসো পারমাণবিক ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা বলতে কি বুঝো? ভর সংখ্যা, তাহলে নর্মালি ভরকে বলতে কি বুঝো? ভর সংখ্যা তো আস্তে আস্তে পরে। ভর এবং ওজন এর চাপটা আরেকটাতে যদিও, তাহলে এটার সাথে মিলে না, তারপরও বলি ভর হচ্ছে কোনো মৌলের কোনো একটা মৌল যে পরিমাণ পদার্থ দিয়ে তৈরি তাই হচ্ছে তার মূলত ভর। কিন্তু এইখানে এই ক্ষেত্রে আমরা যে পরমাণুর গঠনের ক্ষেত্রে ভর সংখ্যা বলতে বুঝবো যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রন এই দুটোটার সমষ্টিকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। তাহলে কোনো মৌলের ভর সংখ্যা বলতে বুঝি আমরা, ভর সংখ্যা বলতে বুঝি আমরা কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও সমষ্টিকে, তাহলে কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। তাহলে আমরা জানি, সুতরাং ভর সংখ্যা সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ
নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা বলতে আমরা বুঝি যে ওই মৌলের যে মৌলের ভর সংখ্যা বের করবো ওইটাও ওই মৌলের ভর সংখ্যা বলতে বুঝবো আমরা যে ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা বুঝলাম কি ভর সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান সমান আমরা এছাড়াও এভাবে লিখতে পারি ভর সংখ্যা সমান সমান p প্লাস n, p ফর প্রোটন n ফর নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে আমাদের মূলত ভর সংখ্যা। এখন যদি আমরা একটা প্রশ্ন করি যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া নেই, বা কোন মৌলের নিউট্রন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে, তাহলে ওই মৌলের ভর সংখ্যাটা বের করা আমাদের জন্য সহজ। এই ক্ষেত্রে একটা গাণিতিক সমস্যা আমরা করতেই পারি যে এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আমাদের অনেক সময় প্রশ্নে আসে যে ভর সংখ্যা নির্ণয় করো, ওই মৌলের এরকম দেওয়া আছে, বা প্রোটন সংখ্যা দেওয়া আছে, বা পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে, বা বললো যে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করো। এভাবে অনেক সময় প্রশ্ন বলে যে পরীক্ষায় আসে যে আমাদেরকে এই সংখ্যাগুলো বা নিউট্রন সংখ্যা বের করতে বলে, বা প্রোটন সংখ্যা বের করতে বলে, বা সংখ্যা বের করতে বলে। আসো আমরা দুইটা অঙ্ক করি, একটু দেখি। যেমন ধরো ক নামক একটি মৌলের দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা দেওয়া আছে 35। এখন আমাদেরকে বের করতে বলতেছে বের কর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এন্ড নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এখন বের করব বা ওই মৌলে একটি পরমাণুতে কয়টি বের করো, বা ওই মৌলে একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে সেটা বের করতে বলছে। তাহলে সেটা বের করব কিভাবে? তাহলে প্রশ্নতে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17 এবং তার ভর সংখ্যা দেওয়া আছে 35, এবং ওই মৌলের একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে সেটা বের করতে হবে। তাহলে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা আমাদের গাণিতিক সমস্যায় আমরা চলে যাই। তো দেওয়া আছে ক নামক একটি মৌলের সংখ্যা 17 এবং ভর সংখ্যা আছে 35। তাহলে আমরা জানি যে কোন মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের ইলেকট্রন সংখ্যার সমান। আমরা প্রত্যেকে এটা জানি যে
কোন একটা মৌলে যে ইলেকট্রন সংখ্যা যদি যে কয়টা থাকবে ঠিক অনুরূপ প্রোটন সংখ্যাও একই রকম থাকবে। তাহলে প্রোটন সংখ্যা যে কয়টা থাকবে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটা থাকবে। যেমন আমরা আগে আলোচনা করছিলাম হাইড্রোজেনের ইলেকট্রন, এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 1, তাহলে এই পারমাণবিক সংখ্যা সমান সমান 1 হলে তাহলে একটা প্রোটন সংখ্যা আছে, তাহলে একটা কি আছে সমান সমান একটা ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন সংখ্যা আছে এবং একটা ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের কি আছে ইলেকট্রন সংখ্যা সমান। আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা জানি যে কোন মৌলের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে সেই ক্ষেত্রে এই যে ক মৌল আছে, ক যে নামটা মৌল আছে ক, তাহলে ক মৌলের একটি পরমাণুতে ক মৌলের পরমাণুতে তাহলে এখানে আমরা কিভাবে পেলাম যে ক মৌলের একটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের ইলেকট্রন সংখ্যা সমান, আবার ক মৌলের পরমাণুতে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, তার মানে পারমাণবিক সংখ্যা 17 বলতে আমরা বলতেছি ওই মৌলেতে ক মৌলতে পারমাণবিক সংখ্যা 17 মান আছে, ওখানে 17টি প্রোটন সংখ্যা রয়েছে। তাই আমরা লিখতে পারি ক মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা আছে কতটি 17টি, তাহলে ইলেকট্রন সংখ্যা কতটি হবে 17টি হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে 17 হবে। তাহলে তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং ক মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যদি 17 হয়, তাহলে সুতরাং সমান সমান ক মৌলের ইলেকট্রন একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যাও 17টি হবে। তাহলে প্রোটন সংখ্যা 17টি হলে ইলেকট্রন সংখ্যাও 17টি হবে। তাহলে প্রশ্নটা মুছি, তাহলে কোন মৌলের কোন পরমাণুর প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান সমান ওই মৌলের ভর সংখ্যা। তাহলে কোন পরমাণুর প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান সমান ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা যদি এই সূত্রটা বসাই দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল কি আমাদের দেওয়া ছিল ভর সংখ্যা দেওয়া আছে 35 আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 17, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 17টি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং নিউট্রন সংখ্যা, যেহেতু আমাদের এখানে
প্রোটন সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে, শুধু নাই নিউট্রন সংখ্যা দেওয়া নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে নিউটন সংখ্যাটা বের করব। সুতরাং নিউটন সংখ্যা সমান সমান আসবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা ছিল আমাদের কত? 35। প্রোটন সংখ্যা হলো কত? 17। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি কত? 18। সুতরাং নিউট্রন সংখ্যা হচ্ছে 18। তাহলে আমরা বলতে পারি ক মৌলের পরমাণুতে 17টি প্রোটন সংখ্যা, 17টি ইলেকট্রন সংখ্যা এবং 18টি নিউট্রন সংখ্যা বিদ্যমান। তাহলে আমরা এই ক্ষেত্রে ক মৌলে 17টি প্রোটন সংখ্যা পেলাম, 17টি ইলেকট্রন সংখ্যা পেলাম এবং 18টি নিউট্রন সংখ্যা পেলাম। তাহলে ক মৌলটির নাম কি? ক মৌলটি হচ্ছে এখানে এই ক্ষেত্রে যদি বলা যে ক মৌলটির নাম হবে, আমরা কি বলতে পারি? কোন মৌলটা হতে পারে? ক মৌলটা 17, পারমাণবিক সংখ্যা 17। তাহলে ইলেকট্রন বিন্যাস বা মৌলসমূহের যে শ্রেণী বিন্যাস আছে, সেই শ্রেণী বিন্যাস অনুযায়ী আমরা যদি চার্ট দেখি, ওই ক্ষেত্রে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে 17 নম্বর মৌলটির নাম কি আছে? 17 নম্বর মৌলটির নাম হচ্ছে আমাদের ক্লোরিন। কি নাম? ক্লোরিন। ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ ক্লোরিনের একটি পরমাণুতে 17টি কি আছে? প্রোটন সংখ্যা বিদ্যমান আছে। এখন আমরা আরেকটা অঙ্ক করতে পারি, আমরা একটু দেখি, এটা মুছে নিই। সোডিয়াম সংখ্যা হচ্ছে 1। সোডিয়ামের সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ভর সংখ্যা হলো 23। নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, ভর সংখ্যা 23 এবং নিউট্রন সংখ্যা কত? আমরা কি অঙ্কটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তোমরা একটু দেখো, চিন্তা করো যে আসলে কিভাবে করা যায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি অঙ্কটা। আমরা জানি আমি অঙ্কটাকে একটু আগে যে অঙ্কটা করছি সেটাকে অনেক বিরাট করে ফেলছি, বা বোঝানোর জন্য সুবিধার জন্য অঙ্কটাকে একটু বড় করছি, বা লেখাটা বেশি ছিল। আর সেই অঙ্কটা থেকে আমরা মোটামুটি কিছু ধারণা পাইছি। যে 1 নম্বর ধারণা পাইছি, কোনো মৌলের
পারমাণবিক সংখ্যা বলতে ওই মৌলের প্রোটন সংখ্যাকে বোঝায়। 2 নম্বর ধারণা পেলাম যে কোনো মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের ইলেকট্রন সংখ্যার সমান, তাহলে প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও ঠিক তাই হবে। তাহলে যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা একটা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে একটা, কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি 10টা হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 10টি। তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান। আর একটা সূত্র আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কোনো মৌলের ভর সংখ্যা বলতে বুঝি বা ভর সংখ্যা সমান সমান হবে ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যার সূত্রটা অনুযায়ী আমরা ঠিক সংখ্যাটা দিতে পারি, কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা জানি, তাহলে আমরা কি জানি যে তাহলে ভর সংখ্যা সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে কোনো মৌলের ভর সংখ্যা সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে এই প্রশ্নটিতে আমাদের কি কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে সোডিয়ামের এখানে কোনো মূল্য হবে না, এখানে হবে সোডিয়াম, যেহেতু সোডিয়াম দেওয়া আছে সোডিয়াম এর সোডিয়ামের ভর সংখ্যা, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা সমান সমান ওই মৌলের বা মৌলের প্রোটন সংখ্যা, ওই হবে না, মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বা এটা দেওয়া আছে কত 23, আর এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে মানে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে বোঝাতে যায় ওই মৌলের প্রোটন সংখ্যাকে। তাহলে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা দুটোটাই একই জিনিস। তাহলে এখানে দেওয়া আছে 11 যোগ বা হচ্ছে 12। সুতরাং তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। আমরা মোটামুটি আজকে পার্ট 1 থেকে 6 পর্যন্ত কিছু ধারণা দিলাম এবং এই পার্টে আরেকটা তাহলে এই পার্টে থেকে আমরা মোটামুটি যা শিখলাম যে পরমাণুর গঠন সম্পর্কে বা পরমাণুর গঠন বিকাশ সম্পর্কে কিছু ধারণা পেলাম। এরপর পেলাম পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে কিছু ধারণা পেলাম। তো আবারও বলতেছি যে পরমাণু হচ্ছে যে এমন একটি ক্ষুদ্রতম কণা যাকে বিভাজন করা যাওয়া বা ভাঙা যায়। আর একটি পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন 3টি কণায় বা কণিকা পেয়ে থাকি। আর এই ক্ষেত্রে প্রোটনের আধান হচ্ছে প্লাস, প্রোটন ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, আর নিউট্রনের কোনো আধান নেই, আধান শূন্য, যার কারণে সেটি প্লাসও না মাইনাসও না, এটা শূন্য, না লিখলেও হয়। আর এই ক্ষেত্রে তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা না সরি, এই ক্ষেত্রে কিছু আবার অনেক দার্শনিকরা এবং বিজ্ঞানীরা কিছু মতামত দিয়েছেন পরমাণুর গঠন সম্পর্কে। তো প্রথম মতামত যিনি দিয়েছেন ডেমোক্রিটাস,
400 অব্দে প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। আর তিনি এর নাম দিয়েছেন পরমাণু বা অ্যাটম। আর অ্যাটমস কথাটি আসছে যে অ্যাটমস শব্দ থেকে, যেটা গ্রিক শব্দ। আর এই তখন ডেমোক্রিটাসের এই মতামতের প্রেক্ষাপটে আলোচনা করার পর তখন সমসাময়িক বিজ্ঞানী দুইজন, প্লেটো এবং অ্যারিস্টটল, তারা আলোচনা করেন যে মানে তারা এই মতের বিরোধী বা দ্বিমত পোষণ করে থাকেন। তাদের কথা হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা নির্বিচ্ছিন্ন, যাকে ভাঙা যায় এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা যায়। ডেমোক্রিটাসের মতামত ছিল যে কি একে ভাঙা যায় না, এটা অবিভাজ্য। আর প্লেটো বলেছেন যে অ্যারিস্টটল মতামত ছিল যে এটা নির্বিচ্ছিন্ন, যেটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভাগে ভাগ করা যায় বা বিভক্ত করা যায়, মানে যতই ক্ষুদ্র করা হোক না কেন তার থেকে আরও বেশি ক্ষুদ্র করা যায়। আর এর পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন বলেন যে না, পরমাণু অবিভাজ্য, একে ভাঙা যায় না, ক্ষুদ্র ভাঙা যায় না, যার কারণে অ্যারিস্টটল মতামতটি হয় তখন পরিত্যক্ত হয়ে যায়। পরবর্তীতে পরমাণু মডেল সম্পর্কে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো গৃহীত হয় অনেক বিজ্ঞানীদের মধ্য থেকে বা দার্শনিকদের মধ্য থেকে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যে পরমাণুর কেন্দ্রে হচ্ছে একটা নির্দিষ্ট নিউক্লিয়াস আছে, একটা ভর সংখ্যা আছে, একটা নির্দিষ্ট ভর আছে বা আধান আছে, যেটা ধনাত্মক আধান বিশিষ্ট। এর নাম দিয়েছিল নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে সাধারণত নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণু চারিদিকে ইলেকট্রনটা পরিভ্রমণ করে। সৌরজগতের মতো তিনি সেটাকে কল্পনা করেছিলেন, বা যার কারণে তার এই মডেলটাকে রাদারফোর্ড পরমাণু মডেল বলা হয়, সোলার মডেল বা সোলার সিস্টেম মডেল বা সৌরকেন্দ্রিক মডেল। কিন্তু আসলে পরবর্তীতে তিনি তার এই মডেলের ভিতর থেকে আমরা যেটা দেখলাম সীমাবদ্ধতা, যে এখানে কোনো কক্ষপথ বা কক্ষস্তরে তিনি কোনো ধারণা দিতে পারেননি। তো পরবর্তীতে তার মতামত তো সীমাবদ্ধতায় চলেই আসলো। এরপর বোর পরমাণু মডেল আসছে, এটা গুরুত্ব ক্লাসে বা নবম শ্রেণী দশম শ্রেণীতে গেলে আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে ধারণা পাবো। আর মূলত যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা একটা মাত্র সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। আর এই গেল আমাদের পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা। এরপর হচ্ছে যে পরমাণুর সম্পূর্ণ ভরটা থাকে মূলত তার কেন্দ্রে। এটা হচ্ছে রাদারফোর্ড রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী, যেটার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। হয়তো অনেকে প্রশ্ন করতেছেন, আমি হয়তো প্রশ্ন দেখতে পাচ্ছি না, কারণ সামনে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে করতেছি ক্লাসটা, যার কারণে প্রশ্নগুলো দেখতে হলে আমাকে বারবার ওইদিকে দেখতে হচ্ছে, পিছনে যেতে হচ্ছে, পথ থেকে সরে যেতে হচ্ছে বা সামনে থেকে সরে যেতে হচ্ছে। তো এ হলো অবস্থা। এরপর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইছি। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে, কোনো মৌলে অবস্থিত প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের আমাদের পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা এক্ষেত্রে দু একটা প্রশ্ন ছোট আসতে পারে যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বুঝো, বা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বোঝাচ্ছে যে কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন বিদ্যমান, যার কারণে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এটার অর্থ হচ্ছে যে অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন বিদ্যমান রয়েছে। তো এইগুলো আমাদের পারমাণবিক সংখ্যা। এরপরে ভর সংখ্যা সমান আমরা মোটামুটি ভর সংখ্যা যে সূত্রটা আছে সেটা আমরা মোটামুটি জানছি, বা সংখ্যাটা হচ্ছে যে এরকম যে কোনো মৌলের ভর সংখ্যা বলতে বোঝায় ওই মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তাহলে কোনো মৌলের ভর সংখ্যা সমান ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাই আমরা এই সূত্রটা এখানে লিখছিও। তাহলে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা গাণিতিক সমস্যা করলাম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে ক্লাস এই পর্যন্ত। প্রত্যেককে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
তোমরা সবাই সাবধানে থাকবা, ঘরে থাকবা, আর লেখাপড়া করার দরকার। আশা করবো ঘরে বসে লেখাপড়া করবা, আর পাশাপাশি রমজান সিয়াম মাস নামাজ কালাম পড়বা, ভালো থাকবা, নিজে সুস্থ থাকবা, অন্যদেরকেও সুস্থ রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। আর ঘর থেকে বের হবে না, আর অচেনা অপরিচিত লোক বা বাইরে থেকে কেউ আসছে তাদের সংস্পর্শে যাবে না। যতটুকু দূরত্ব বজায় রেখে কথা বলা যায় প্রত্যেকের সাথে ততটুকু দূরত্ব বজায় রেখে কথা বলবা, ঘরে থাকবা। আবারও বলছি, ঘরে থাকবা, নিরাপদে থাকবা। তুমি নিরাপদ, সবাই নিরাপদ থাকবে। তুমি নিরাপদে থাকবে না, কেউ নিরাপদে থাকবে না। তো তুমি তোমাকে নিরাপদ করো, নিরাপদ অবস্থানে রাখো, তাহলে বাকিরাও নিরাপদে থাকবে। তো আশা করি প্রত্যেকেই আমার এই ক্লাসটা বুঝছো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাস আবারই আমরা এই অধ্যায়ের উপরে বাকি যে টপিকস আছে বা পার্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আজকের জন্য এখানে ক্লাস বন্ধ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।